আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম হামিম আল রাফি। পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। তো আজকে আজকে থেকে আমাদের বাংলা প্রথম পত্র কোর্সটা শুরু হবে এবং প্রথমেই আমরা বাংলা প্রথম পত্র পড়ার আম আমার পার্সোনাল ওপিনিয়নে বাংলা প্রথম পত্র যেভাবে সুন্দরভাবে পড়া যায় এ বিষয়ে আমি আলোচনা করব। তো আজকে আমাদের এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ১ নাম্বার বন্টন প্লাস প্রশ্নের ধরন। কি ধরনের প্রশ্ন আসে, কত নাম্বার থাকে কোন প্রশ্নে, এই বিষয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা অধ্যায় সমূহ নিয়ে আলোচনা করব। আমাদের এখানে গদ্য আছে, পদ্য আছে। তারপরে আবার সহপাঠে আমাদের নাটক আসে, উপন্যাস আছে। এগুলো কি কি? এগুলো এই বিষয়ে আমরা আলোচনা করব শর্ট। ৩ মূল বই, পাঠ্যপুস্তক। আমরা কোন বই দেখে পড়ব? এই বিষয়ে আমরা আলোচনা করব। ৪ সহায়ক বই, গাইড। আমাদের কোন গাইড কেনা উচিত? কখন কেনা উচিত? বা গাইডটা আমরা কিভাবে পড়বো? তারপরে আমাদের টেস্ট পেপার বা মেইড ইজি এইগুলো আমাদের কখন কেনা উচিত, কখন পড়া উচিত? এই বিষয়ে আমরা আলোচনা করব। ৫ নির্দেশিকা, গাইডলাইন। একটা ছাত্র যখন কলেজে ভর্তি হবে, কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে এইচএসসি এক্সাম পর্যন্ত সে কিভাবে পড়াশোনা করবে, ইভেন এক্সামে কেমনে সময় বন্টন করবে, কিভাবে এক্সামটা দিবে, এই বিষয়ে আমরা আলোচনা করব এই ছোট্ট একটা ভিডিওতে। ৫ ৬ মূল বই প্লাস গাইডের আনুমানিক মূল্য। তো আমরা যে মূল বই কিনবো বা গাইডটা কিনবো এটা আনুমানিক মূল্য কত হয়? ফার্স্ট হ্যান্ড কিনলে কি ফার্স্ট হ্যান্ডই কিনতে হবে, না সেকেন্ড হ্যান্ড ক্ষেত থেকে বা যে কোনো বাজার থেকে, বইয়ের দোকান থেকে সেকেন্ড হ্যান্ড বইও কিনা যাবে, বড় ভাই থেকে সেকেন্ড হ্যান্ড নেওয়া যাবে? এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা আহ, আলোচনা শুরু করি নাম্বার বন্টন প্লাস প্রশ্নের ধরন। আচ্ছা, সাধারণভাবে বাংলা প্রথম পদের পরীক্ষা হয় ১০০ মার্কের, এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই এবং প্রশ্ন সাধারণত দুই ভাগে বিভক্ত হয়। এক হচ্ছে সৃজনশীল, দুই হচ্ছে বহু নির্বাচনী এমসিকিউ। এখানে সৃজনশীলে ১১টা প্রশ্ন থাকে। ১১টা প্রশ্নের মধ্যে ৬০টা প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং প্রতিটার মার্কস ১০ মার্ক এবং টোটাল মার্কস হচ্ছে ৭০। বহু নির্বাচনী ৩০টা প্রশ্ন থাকে, ৩০টার মধ্যে ৩০টাই আমাদেরকে উত্তর দিতে হবে এবং প্রতিটার ১ মার্ক, টোটাল মার্কস হচ্ছে ৩০। তাই ৭০ প্লাস ৩০ ১০০। এখানে কিছু কথা আছে। আমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো সেগুলো আপনি চাইলেই যে কোনো ভাবে ৬০টা অ্যান্সার করলে হবে না, এখানে কিছু মিনিমাম ক্রাইটেরিয়া আছে। তো এখানে মোটামুটি আমাদের চারটা আহ, চারটা ভাগে বিভক্ত থাকে। গদ্য মানে গল্প, প্রবন্ধ বিভাগ। এখানে মোট 4টা প্রশ্ন থাকবে, 4টার মধ্যে কমপক্ষে 2টা উত্তর দিতেই হবে। আচ্ছা, দ্বিতীয় ভাগ হচ্ছে পদ্য, কবিতা বিভাগ। এখান থেকে 3টা প্রশ্ন থাকবে, কমপক্ষে 2টা উত্তর দিতেই হবে। উপন্যাস বিভাগ, এখানে উপন্যাস বলতে হচ্ছে লাল সালু, সহপাঠের বই। এগুলো বিষয়ে আমরা সামনে আরো আলোচনা করব। উপন্যাস থেকে 2টা প্রশ্ন থাকবে, কমপক্ষে একটা উত্তর দিতেই হবে। নাটক বিভাগ থেকে নাটক থেকে 2টা প্রশ্ন থাকবে, কমপক্ষে একটা উত্তর দিতেই হবে। এখন কথা হচ্ছে, এখানে দেখেন আমাদের টোটাল উত্তর দিতে হবে কয়টা? 60টা। ঠিক আছে? আর এখানে আমাদের কয়টা হলো? 2টা, 2টা, একটা, একটা, টোটাল 6টা। এই এই বাধ্যতামূলক 6টা প্রশ্ন, বাধ্যতামূলক এগুলো এই 4 বিভাগ থেকে 2টা 2টা, একটা একটা, 6টা উত্তর দিতেই হবে। বাকি থাকলো 60টা পূরণ করার জন্য। বাকি একটা প্রশ্ন আমরা যে কোনো বিভাগ থেকে নিজের ইচ্ছা মতো বেছে নিয়ে দিতে পারবো। আমাদের যে বিভাগের দক্ষতা ভালো বা এক্সামে বসে আমার যে প্রশ্নটা পছন্দ হচ্ছে, যে প্রশ্ন মনে হচ্ছে আমি সুন্দর করে উত্তর করতে পারবো, আমরা ওইখান থেকে ক্রিয়েটিভ প্রশ্ন উত্তরটা আমরা দিব। আচ্ছা, এখন আমরা আলোচনা করি আমাদের আহ সৃজনশীল প্রশ্ন যেভাবে 10 নম্বর যেভাবে ভাগ করা থাকে। এটা মোটামুটি আমরা সাধারণভাবেই জানি, কিন্তু বাংলা প্রথম পদের প্রশ্নটা কিভাবে আসে এটা বোঝার জন্য হালকা একটু আমি এখানে রাখছি। ক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, 1 নম্বর। এখানে বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই, এক বাক্যে সরাসরি বই থেকে উত্তর। এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের বই রিডিং পড়তে হয় বেশি করে। খ অনুধাবনমূলক প্রশ্ন, 2 নম্বর। এখানে কোনো লাইনের অর্থ বা ব্যাখ্যা চাওয়া হয়। ঠিক আছে? বাংলা প্রথম পত্রের কোনো লাইনের ব্যাখ্যার জন্য আমরা গল্প যখন পড়বো টিচারের কাছে ওই গল্পের কোনো একটা গল্প একটা লাইন দ্বারা কি বুঝাইছে, কবিতার একটা লাইন দ্বারা কি বুঝাইছে, এই জিনিসগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবো। যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা উত্তর করতে পারবো। প্লাস গাইডের গ এবং ঘ নাম্বার থেকে আমরা ভালো করে নিতে পারি। এই বিষয়ে আমরা আরো সামনে আলোচনা করব।
এটা 2 প্যারাতে লিখতে হয়। 2 প্যারা বলতে 2টা প্যারাগ্রাফ। প্রথমে একটা প্যারাগ্রাফ, একটু গ্যাপ, তারপর আবার একটা প্যারাগ্রাফ, এভাবে আমাদের লিখতে হবে 2 প্যারাগ্রাফে। প্যারা বলতে প্যারাগ্রাফ 2টা। আচ্ছা, প্রয়োগমূলক প্রশ্ন। 3 নম্বর, উদ্দীপকের সাথে মূল গল্পের মিল ও অমিল দেখানো। এরকম টাইপের প্রশ্ন আসে, 3 প্যারায় লিখতে হয়। আচ্ছা, বিস্তারিত এভাবে আমাদের জানতে হলে আমরা ক্রিয়েটিভ প্রশ্নগুলো কিভাবে লেখি অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করতে পারি। আজকে যেহেতু বিস্তারিত আলোচনা হচ্ছে না, তার ওই জন্য আমি এই বিষয়ে খুব একটা কথা বলবো না। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। 4, উদ্দীপক ও গল্পের আলোকে নিজের মতামত বা যুক্তি দাও। এটাতে 4টা প্যারা বা 4টা প্যারাগ্রাফে লিখতে হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন 2, বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর। এই বিষয়ে আমরা কিছু আলোচনা করি। এটা টিক চিহ্নের অংশ, একটা করে মার্ক, 30টা উত্তর দিতে হবে, 30 মার্কস। আচ্ছা, সিলেবাসের কোথা থেকে কয়টি আসে তা নিচে দেওয়া হলো। এখন মোটামুটি সিলেবাসে আমাদের আহ বলা যায় যে যে যেখান থেকে যেমন প্রশ্ন আসে এই বিষয়ে আলোচনা করবো। গদ্য, গল্প বা প্রবন্ধ। গল্প বা প্রবন্ধ থেকে আমাদের 10টা থেকে 12টা প্রশ্ন আসবে এক্সামে। কবিতা, পদ্য বা কবিতা। পদ্য বা কবিতা থেকে আমাদের 10টা থেকে 12টা প্রশ্ন এক্সামে আসবে এমসিকিউ হিসেবে। সহপাঠ, সহপাঠের উপন্যাস অংশ থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে। এবং সহপাঠের নাটক অংশ, নাটক বলতে আমাদের সিরাজউদ্দৌলা। আমরা যখন পড়া শুরু করবো তখনই বুঝতে পারবো এগুলা। সিরাজউদ্দৌলা থেকে 3টা থেকে 4টা প্রশ্ন আসবে, সর্বমোট 30টা। সবগুলোরই উত্তর দিতে হবে, এখানে কোনো স্কিপ করার কোনো ইয়ে নেই। এই কারণে মোটামুটি সবগুলো রিডিং করতে হবে, জানতে হবে। গুরুত্বপূর্ণ লাইনগুলো এগুলো মোটামুটি মুখস্থের মতো করে ফেলতে হবে। এই, আচ্ছা, মনে রাখার সহজ ট্রিক। প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব? তো লেখক পরিচিতিগুলো পড়তে হবে, লেখকের জন্ম, মৃত্যু, বিখ্যাত বই, পুরস্কার থেকে প্রশ্ন আসে সাধারণত। শব্দ, অর্থ ও টিকা। বইয়ের কঠিন শব্দের অর্থ ও লাইনের ব্যাখ্যা থেকে প্রশ্ন আসবে, তো এগুলো আমাদের জানতে হবে। মূল গল্প ও কবিতা, ভেতরের গুরুত্বপূর্ণ লাইন, আহ, উক্তি বা কবিতার অর্থ থেকে প্রশ্ন আসবে, তো এগুলো মোটামুটি আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, এখানে প্রধানত 3 ধরনের টিক চিহ্ন আসে, তো এগুলো নিয়ে আলোচনা তেমন করার কিছু নেই। একটু ভিডিওটা স্টপ করে একটু পড়ে নিলেই হবে। এটা মোটামুটি আমরা সবাই জানি, এসএসসি যারা দিছি আর। আচ্ছা, অধ্যায় সমূহ। এখানে বইয়ে আমাদের অনেকগুলো 36টার মতো গদ্য থাকে, 36টার মতো, আমি শিওর না, 30টার বেশি অনেকগুলো গল্প কবিতা থাকে। কিন্তু আমাদের ফুল সিলেবাসে এটা অন্তর্ভুক্ত না। আমাদের ফুল সিলেবাসে 12টা গল্প আছে, গল্প প্রবন্ধ আছে। ফুল সিলেবাসে 12টা কবিতা আছে। এখানে আমরা এগুলো বিষয়ে নাম ধরে ধরে বলার কিছু নাই। এগুলো নিয়ে আমরা পরে ইনশাআল্লাহ ধীরে 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 একটা একটা করে ক্লাস আমরা দিব ইনশাআল্লাহ। তো ওই ক্লাসগুলো দেখার অনুরোধ থাকলো। এবং যদি কারো পড়তে মন চায় বা এই সিলেবাস পরে জানার মন চায়, তো সেক্ষেত্রে একটা স্ক্রিনশট তুলে নেওয়া যেতে পারে। আচ্ছা, পদ্য, পদ্য থেকে 12টা 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 কবিতা, 12টা কবিতার লিস্ট এখানে দেওয়া আছে। এবং সহপাঠ, আমাদের একটা আছে সাহিত্য পাঠ, সাহিত্য পাঠে গল্প এবং কবিতা থাকে। এবং সহপাঠে আমাদের হচ্ছে উপন্যাস এবং নাটক থাকে। তো উপন্যাস হচ্ছে আমাদের লাল সালু, এবং নাটক মোটামুটি আমাদের এই যে 26টা বইয়ে অনেকগুলো গদ্য পদ্য রয়েছে, তার মধ্যে 26টা সিলেবাসের অন্তর্ভুক্ত। 26টা পড়লেই ইনশাআল্লাহ আমাদের ফুল সিলেবাস কভার হয়ে যাবে। তবে অনেক সময় দেখা যায় করোনার কারণে আমাদের যে সেশন গ্যাপটা হয়েছে, বা সেশন জটটা হয়েছে পুরো বাংলাদেশের ছাত্রদের, মানে পুরো পৃথিবীতে আর কি, এটা পূরণ করার জন্য দেখা যায় অনেক সময় সিলেবাস কমায় দেওয়া হয়, বা এমনি অন্য অন্য কারণেও সরকার থেকে সিলেবাস, পরিপূর্ণ সিলেবাস, তাদের সিলেবাস কমায় দেয়, তখন এই 12টা থেকেও কয়েকটা গল্প টল্প বাদ যায়। ঠিক আছে, তবে মোটামুটি যদি ফুল সিলেবাস এক্সাম হয় তবে সাধারণত এই 26টাই থাকে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, মূল বই পাঠ্যপুস্তক। এখানে মোটামুটি আমি সুন্দর করে লেখার চেষ্টা করছি, মুখে শর্ট করে বলে দিই। সাধারণত সাহিত্য পাঠ আমাদের এনসিটিভি থেকে, সরকার থেকে দেওয়া হয়। এটা আমাদের কিনে নিতে হয়। এসএসসি তে যেমন আমরা ফ্রিতে পাইছিলাম, এইচএসসি তে আমরা ফ্রিতে পাবো না, কিনে নিতে হবে, বাট এটা সরকার থেকেই আর কি ইস্যু করা, সরকার থেকেই প্রিন্ট করে বাজারে ছাড়া হয়। আচ্ছা, সহপাঠও সেম, এটাও। আচ্ছা, এই যে প্রবন্ধ, প্রধান পাঠ্য বই হচ্ছে সাহিত্য পাঠ, ঠিক আছে, এখানে গল্প এবং কবিতাগুলো থাকে। এবং সহপাঠ, হ্যাঁ, সহপাঠে এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে নাটক আছে, একটা উপন্যাস আছে লাল সালু, এবং একটা নাটক আছে সিরাজউদ্দৌলা। এই 2টা জিনিস এরকম আমি সুন্দর করে লিখছি এখানে। আচ্ছা, পড়ার নিয়ম।
বইগুলো আমরা কিভাবে পড়বো, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এমসিকিউ এবং সৃজনশীল এমসিকিউ গুলা এবং সৃজনশীলের এবং খ নম্বরের শতভাগ মানে সবগুলো প্রশ্নই মূল বই থেকে আসে। ঠিক আছে? তো এই কারণে আমাদের মূল বই ভালো করে রিডিং পড়তে হবে। কবিতার হচ্ছে খ নাম্বার উত্তর দেওয়ার জন্য কবিতার বা গল্পের কোনো একটা সুন্দর একটা লাইন, ইম্পর্টেন্ট লাইন, ওই ইম্পর্টেন্ট লাইনটা সুন্দর করে আমাদের কি মুখস্থের মতো করতে হবে, বুঝে পড়তে হবে। এই গল্প বা কবিতার মূল থিম, মূল মূল ভাব মানে থিম, কবি পরিচিতি, উৎস গ্রন্থ এবং শব্দার্থ টিকা অংশটি মুখস্থর মতো করে ফেলতে হবে। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সহায়ক বই গাইড, এখানে একটা সুন্দর করে হইতো, যাই হোক আহ, দেওয়া হয়নি। মানে হেডলাইনটা একটু ডিজাইন হইতো আর কি, ওটাই দেওয়া হয়নি। আচ্ছা, মূল বই বোঝার পর সৃজনশীল প্রশ্নের ধরন কেমন হয় এবং কিভাবে উত্তর লিখতে হয় তা জানার জন্য একটি ভালো গাইডের প্রয়োজন। আচ্ছা, তো জনপ্রিয় কিছু গাইড ও টেস্ট পেপার। তো টেস্ট পেপার গাইড হচ্ছে ফুল সুন্দর করে বছরের প্রথম থেকে পড়া। টেস্ট পেপার হচ্ছে শুধু প্রিভিয়াস প্রশ্নগুলো 2 বছরের থাকে, এটাকে টেস্ট পেপার বলা হয়। তো সাধারণত পাঞ্জারি, অনুপম, লেকচার কিংবা রয়্যাল পাবলিকেশনের গাইড বা টেস্ট পেপার মেড ইজি এগুলা সাধারণত বাজারে চলে। পাঞ্জারি সর্বাধিক চলে, এই জন্য পাঞ্জারি সবার প্রথমে আছে। পাঞ্জারি চাইলে আপনি কিনতে পারেন। আচ্ছা, গাইডগুলো কিভাবে ব্যবহার করব? ব্যবহারের নিয়ম: গাইড থেকে সরাসরি উত্তর মুখস্থ করা যাবে না। তারা কিভাবে উত্তরগুলো তারা কিন্তু তারা উত্তরগুলো কিভাবে সাজাইছে, বিশেষ করে যে গ এবং ঘ নাম্বার প্রশ্নগুলো, এগুলো আমাদের সুন্দর করে কয়েকটা পড়তে হবে। 4-5 বছরের প্রশ্নগুলো পড়তে হবে, শুধু রিডিং রিডিং পড়ে পড়ে দেখতে হবে। আচ্ছা, এই যে প্রশ্ন জিজ্ঞাসা করছিল গ নাম্বারে এমনে, তো এটার উত্তরটা গাইডে কিভাবে দেওয়া আছে, ঘ নাম্বারটা উত্তর গাইডে কিভাবে দিছে। ঠিক আছে? সাধারণত গাইড যারা লিখে ওরা বোর্ডের প্রশ্নগুলো সাইন করে, ভালো ভালো কলেজের টিচাররা। এবং এবং ঘ নাম্বার কিভাবে উত্তর করবে এই বিষয়ে বইয়ে কথা থাকে না, এটা নিজে থেকে বানিয়ে লিখতে হয়, নিজে বুঝে লিখতে হয়। তো এই জিনিসটার জন্য গাইডের সহায়তা নেওয়া যেতে পারে এবং অবশ্যই নিতে হবে, তাছাড়া এক্সামে পিছিয়ে পড়বে স্টুডেন্ট। আচ্ছা, নির্দেশিকা গাইডলাইন। সাধারণত এইচএসসি বাংলা প্রথম পত্র ভালো ফল করার জন্য কলেজ জীবনের প্রথম দিন থেকে পরীক্ষার দিন পর্যন্ত 2 বছরের একটি গোছানো গাইডলাইন নিচে পয়েন্ট আকারে সহজ ভাষায় দেওয়া হয়। এখানে আমি সাধারণভাবে হয়তো পুরোপুরি রিডিং পড়বো না, একটা একটা করে মুখে বলে যাব পয়েন্ট ধরে ধরে। বাকি আপনাদের যদি বিস্তারিত পড়তে মন চায়, ইনশাল্লাহ আমি এটা পিডিএফ বানিয়ে নিচে গুগল ড্রাইভে আপলোড করে নিচে লিঙ্ক দিয়ে দিব ভিডিও নিচে, ইনশাল্লাহ আপনারা সুন্দর করে বসে বসে পড়তে পারবেন। আচ্ছা, কলেজ জীবনের প্রথম দিন থেকে যেভাবে শুরু করবেন, মূল বই এবং গাইডলাইন সংগ্রহ। কলেজের ভর্তি হওয়ার প্রথম দিন, ঠিক আছে? এই মূল বই কি, গাইড কি, একেবারে গিয়ে বাজারে কিনে ফেলতে হবে। ঠিক আছে? মূল বই নতুন কিনতে হবে, গাইড হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনলেও হয়, সমস্যা নাই ইনশাআল্লাহ। খুব একটা প্রবলেম থাকে না, কম দামে পাওয়া যায়, কারো টাকা পয়সা অভাব না থাকে, নতুন কিনলেও সমস্যা নেই। আচ্ছা, সিলেবাস ও মানবন্টন বুঝে নাও। এই ভিডিওর মাধ্যমে আমরা সিলেবাস এবং মানবন্টনগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো এই কাজটা হয়ে গেছে মোটামুটি। তারপরে আমরা ধারাবাহিকতা রক্ষা, সপ্তাহে 2-3 ঘন্টা বাংলা প্রথম পত্রের জন্য বরাদ্দ রাখা দরকার। বিজ্ঞান বা অন্যান্য কঠিন কঠিন বিষয় বা কমার্সের স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্টিং বা অন্যান্য যে হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ তো আমাদের নাই, সায়েন্সের হায়ার ম্যাথ, এগুলো তো পড়তেই হবে, এগুলো সময় অবশ্যই বেশি দিতে হবে। তবে বাংলা প্রথম পত্র অনেকে একেবারে অবহেলা করে, তো এটা করা যাবে না। সপ্তাহে মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা, কম হয়ে যায় 2 ঘন্টা 3 ঘন্টা, তো বাংলা প্রথম পত্রের জন্য দেওয়া প্রয়োজন। ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সহপাঠ আগে শেষ করা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে ভাই সহপাঠের যে দুটা গল্প আছে এটা মোটামুটি আমাদের প্রথম দিকেই 1-2 মাসের মধ্যে মিনিমাম 1-2 বার রিডিং পড়া, বা রিডিং পড়া অনেক কষ্ট হয়ে যায়। তো আমার পার্সোনাল ওপিনিয়ন যে কানে হেডফোন লাগাই, ইউটিউবে এরকম অডিও আপলোড আছে, সিরাজউদ্দৌলারও আছে, আবার হচ্ছে লাল সালুরও আছে, ওইগুলো কানে হেডফোন লাগায় চলতে ফিরতে ঘুমানোর সময় বা যে কোনো ফ্রি টাইমে শুনে নেওয়া যায়। শুনে নিলে মোটামুটি একটা সার্বিক ধারণা পাওয়া যায়। আচ্ছা, তারপরে আমরা ইউটিউবে বিভিন্ন থিম থিম রিলেটেড ক্লাসগুলো অবশ্যই করবো, তাহলে মোটামুটি আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, যেভাবে একটি অধ্যায় সম্পূর্ণ শেষ করবেন, একটি অধ্যায় কিভাবে শেষ করতে হবে? প্রথম ধাপে লেখক পরিচিতিগুলো পড়ে নিতে হবে। লেখক পরিচিতি, জন্ম মৃত্যু, পেশা, উপাধি, গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এগুলা ইত্যাদি থেকে দাগিয়ে মুখস্থ করুন। দাগায় দাগায় মুখস্থ করতে হবে, ঠিক আছে? ধাপ 2, শব্দার্থ টিকা।
কঠিন শব্দার্থ থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, মাঝে মাঝে ক নাম্বার প্রশ্ন আসে। ক নাম্বার কমই আসে, এমসিকিউ বেশি আসে। তো এই জন্য এইগুলো মুখস্থ করতে হবে, বা বুঝতে হবে ভালোভাবে, এবং এটা প্রথমেই পড়ে নেওয়া। কারণ প্রথমে পড়লে হয় কি, যে গল্প যখন পড়বো তখন আমি আটকে যাব না, তখন আমার খুব একটা কষ্ট হবে না। আচ্ছা, তবে মূল পার্ট রিডিং। রিডিং পড়তে হবে ভাই। গল্পের রিডিং পড়তে হবে। হ্যাঁ, কেউ যদি রিড না পড়তে চায় সেক্ষেত্রে অডিও বুক শোনা যেতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি অনেক সময় অডিও বুক শুনতাম। ১, ২ বার ৩ বার অনেকবার শুনতাম। তো সময় কম লাগতো, মানে ব্রেনের উপরে চাপ কম পড়তো, সহজ টাইমে হাঁটতেছি, ফিরতেছি, পড়াশোনার ব্রেক আছে, খাওয়া-দাওয়া করতেছি, অডিও বুক শুনতেছি। তো এরকম মোটামুটি করা যেতে পারে। আচ্ছা, এবং যেগুলো গুরুত্বপূর্ণ লাইন মনে হবে প্রথমেই ওটা দাগায় নিব। তারপরে ধাপ ৪, উৎস ও মূল ভাব। এটার কোন বই থেকে নেওয়া হয়েছে এবং এটার মূল ভাব মোটামুটি আমরা তারপরে ৪ নাম্বার ধাপে পড়ে নিব। ৫ নাম্বার হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ। এই যে পড়া হয়ে গেল, পড়া হওয়ার পর কি এটার ইমপ্লিমেন্টেশন কি, আমাকে এক্সামে লিখতে হবে। এক্সামে আমি কিভাবে লিখবো এই বিষয়ে জানার জন্য, এক্সামে কি আসে এটা জানার জন্য, ওই চ্যাপ্টার থেকে এই জন্য এটা ওই চ্যাপ্টার থেকে বিগত ৫ বছর, ৫ বছর যদি পসিবল নাও, হ্যাঁ ৫ বছরই, ৫ বছর হোক, ২ বছর হোক, ৩ বছর হোক, প্রশ্নগুলো রিডিং করবো। যেমন এমসিকিউ গুলো রিডিং করবো। সময় কম থাকে, মোটামুটি সময় যদি থাকে এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। যেগুলো সলভ হবে না ওগুলো দাগায় রাখবো। তারপরে হচ্ছে সিকিউ, ক এবং খ নাম্বার কি আসছে এটা আমরা দেখবো, পারলে মুখস্থ করে নেবো। ক এবং খ নাম্বার মুখস্থ করা যেতে পারে। আর গ এবং ঘ নাম্বার এটা মুখস্থ করবো না, এটা আমরা রিডিং করবো, খালি দেখবো কিভাবে প্রশ্ন আসছে, কিভাবে এটা উত্তর দেওয়া হয়েছে। এগুলো আমরা ৫ বছরে মিনিমাম সলভ করবো। এবং সলভ করার জন্য কি করতে হবে, আমাদের বছরের প্রথমেই গাইড কিনতে হবে। এবং অনেকে বছর পার হয়ে যায়, ফার্স্ট ইয়ার পার হয়ে যায়, গাইড কিনে না। এটা কত বড় একটা ভুল। বা টিচাররাও গাইডলাইন দেয় না যে তোমরা এই বই কিনো বা কিছু কিনো, বসে থাকে। তো এই জিনিসগুলো খুবই খারাপ। আমার পার্সোনাল ওপিনিয়ন, একেবারে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদেরকে গাইড এবং বই কিনে নেওয়া উচিত। আচ্ছা, যেভাবে রিভিশন দেবেন, রিভিশন দেওয়ার জন্য হাইলাইটেড রিভিশন। তো প্রথমে একবার রিডিং পড়লাম, ২ বার রিডিং পড়লাম, তবে যেগুলো যেগুলো লাইন হাইলাইট করে রাখছি, গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তো ওইগুলো আমরা রিভিশন দিব, পড়বো। লিখে অনুশীলন। তো আহ, মাঝে মাঝে, সবসময় না, গ এবং ঘ নাম্বার প্রশ্ন বা সিকিউ গুলা একটা ধরে মক টেস্ট দেওয়া যেতে পারে, যে আমি কি ২০ মিনিট ২১ মিনিট আমার এক্সামে যে সময়টা পাবো ওই সময়ের মধ্যে লিখতে পারতেছি কিনা। আচ্ছা, ভুল সংশোধনের খাতা। এটা কিভাবে করবেন, যে এমসিকিউ বা ক নাম্বার বা খ নাম্বার আহ, সৃজনশীলের, এগুলো যেগুলো আমরা পারতেছি না, বড় ভুল হয়ে যাচ্ছে, এগুলো আমরা গাইডে ৫ বছর প্রশ্ন সলভ করার সময় যেগুলো আমরা বারবার ভুল হচ্ছে বা পারতেছি না, এগুলো আমরা এই খাতায় সুন্দর করে লিখে রাখবো, যেন এক্সামের আগে বা রিভিশন দেওয়ার সময় এগুলো পড়তে হবে। যেটা আমরা পারি ওটা তো রিভিশন দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি ওগুলো মনে থাকেই, সমস্যা হয় না। কিন্তু যেগুলো পারতেছি না ওইগুলো হচ্ছে আমাদেরকে এইভাবে আমরা রিভিশন দেবো ইনশাল্লাহ। এই যে যেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এরকম আমি পার্সোনালি এরকম পাই নাই। তো একটু ভালো করে যদি কেউ ফলো করতে পারে, আশা করা যায় খুব ভালো ফলাফল গেইন করতে পারে। একটু ভিডিওটা লম্বা হচ্ছে, কিন্তু এই একটু দেখার মাধ্যমেই দেখা যায় ২ বছরে অনেকটা সময় বাঁচবে, অনেকটা বেশি মার্কস পাওয়া যাবে, অনেকটা ব্রেনে ক্লিয়ারিটি পাওয়া যাবে একটা সাবজেক্টের ক্ষেত্রে। আপনি ইনশাল্লাহ ভিডিওটা পুরোপুরি দেখবেন। ২ বছরে যা যা একদম করা উচিত না, গাইডের উপর পরিপূর্ণ নির্ভরশীল। রিডিং বিডিং না পড়ে আমি শুধু গাইডের সিকিউ পড়তেছি, গাইডের সামারি পড়তেছি, এটা হয় না আসলে। কারণ রিডিং বিডিং সুন্দর করে না পড়লে এমসিকিউ উত্তর দিব কেমনে, তাই না? গাইডে অনেক সময় দেখা যায় মূল পয়েন্ট গুলো সুন্দর সুন্দর করে লেখা থাকে, তাহলে ভাঙা ভাঙা একটা রিডিং পড়লে সুন্দর একটা গল্প আকারে ব্রেনে সেভ রাখার সুবিধা হয় আর কি। আচ্ছা, বানান বা হাতের লেখাকে অবহেলা। দেখা যায় বাংলা প্রথম পদে অনেক লিখতে হয়। বাংলা ভার্সন স্টুডেন্টদের খুব একটা সমস্যা হয় না, ইংলিশ ভার্সন অনেকে আছে তাদের লিখতে অনেক সমস্যা হয়। তো সিলেবাস মানে ফুল প্রশ্ন উত্তর করতে পারে না। বা অনেকে দেখা যায় বাংলা লিখা স্লো, তো তাদের জন্য এই ২০-২২ মিনিটে লেখার প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে হবে যাতে উত্তর করতে পারে। পরীক্ষার আগের রাতের জন্য ফেলে ফেলে রাখা, যে যদি এই যে এগুলো করা হবে না আর কি, পরীক্ষার আগের রাতে পড়ে নিব এরকম যদি যেন না হয়। আচ্ছা, পরীক্ষার আগের দিন আপনার করণীয়, যখন আপনার মিড টার্ম পরীক্ষা আসবে, ফাইনাল পরীক্ষা আসবে, বা এইচএসসি পরীক্ষা ডাইরেক্ট চলে আসবে, তখন কি করব? নতুন কিছু না পড়া, যেটা আমার পড়া হয়েছে ওটাই পড়ে যাব। ঠিক আছে? দেখা যাচ্ছে কিছুই পড়ি না, সেক্ষেত্রে তো পড়তে হবে। মোটামুটি একটা রিভিশন আছে, তার নতুন কিছু পড়ার প্রয়োজন নাই। মোটামুটি মানে সিলেবাস কমপ্লিট আছে, তাহলে নতুন কিছু পড়ার প্রয়োজন নেই, যেটুকু পড়া আছে ওইটুকু পড়ে যাব, কথা শেষ। কবি পরিচিতি সপ্তাহে রিভিশন দিয়ে যাব। তারপরে সহপাঠের চরিত্রগুলো দেখা,
সহপাঠে যে বড় বড় বিশাল বিশাল মনে হয় এই যে লাল চুল এবং সিরাজউদ্দৌলার গল্প নাটকগুলো আছে, এগুলো যদি এক্সামের আগে পরিপূর্ণ রিডিং করতে আছে, আমার তো ওই 20-30 ঘন্টা ওটাই করতেই যাবে। তো এটা করা যাবে না। সাধারণভাবে যে চরিত্রগুলো আছে, তাদের কি কথাবার্তা, মোটামুটি মূল থিম গুলো, এগুলো হালকা পাতলা আমরা যদি পড়ে যাই, রিভিশন দিয়ে যাই, তাহলে ইনশাল্লাহ আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষার হলে আমরা কি করব? 6, টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রশ্নের জন্য আমরা সৃজনশীল প্রশ্নের জন্য আমরা 21 থেকে 22 মিনিট পাবো। এই সময় যেন পার না হয়, একটা প্রশ্ন লিখতে 30 মিনিট পার করে দিচ্ছি, তাহলে কিন্তু এই গ্যাপটা আমার অন্য প্রশ্ন থেকে যাবে, এটা আমাদের ফর শিওর মাথায় রাখতে হবে। এই কারণে 20 থেকে 22 মিনিট কখনোই যেন পার না হয়। এবং এবং ক নম্বর উত্তর, এবং কিভাবে উত্তর করব, এই যে আমাদের 4টা যে প্রশ্ন থাকবে সেটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করি। ক নম্বরে সরাসরি এক লাইনে লিখবেন, বেশি ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা প্রশ্ন করছে উত্তর, শেষ। এক লাইনও বাদ, একটা যদি শব্দে উত্তর হয়ে যায় একটা শব্দতে শেষ, আর কিছু লিখতে হবে না, 1 মার্ক, ফুল ফুল মার্ক পেয়ে যাবেন। খ নাম্বার 2 প্যারাতে লিখতে হবে, এটা তো এক্সট্রা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, ছোট ছোট দুটা দুটা প্যারাগ্রাফে মূল কথা লিখে দিবেন, কথা শেষ, ইনশাল্লাহ 2 মার্ক পেয়ে যাবে। বোর্ডে অত বেশি মার্ক কাটে না। কিন্তু আজেরা আজেরা কথা লিখতে গেলে আপনার ওই 20-22 মিনিটের যে কোটাটা আছে এটা পার হয়ে যাবে, অন্য প্রশ্ন লিখতে আপনি প্রবলেম ক্রিয়েট হবে, অন্য প্রশ্ন লিখতে পারবেন না। গ নম্বর প্রশ্ন 3 প্যারাতে লিখতে হবে, প্রথমে জ্ঞানমূলক, ঠিক আছে, তারপর অনুধাবনমূলক, তারপর উদ্দীপকের সাথে প্রয়োগ, মানে উদ্দীপকের সাথে মিলাইতে হবে। প্রথমে বলতে হবে একটা বই থেকে বা কোথাও থেকে কিছু একটা লিখতে হবে, বা একটু থিম লিখতে হবে। তো অনুধাবন, ওই 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 থিমে কি বলা হয়েছে এই বিষয়ে আপনার আলোচনা করতে হবে। তারপরে উদ্দীপকে যে জিনিসটা বলা হয়েছে এটার সাথে আমাদের এই বইয়ের যে মূল থিম বা যেটা চাওয়া হয়েছে আর কি, ওটা মিলাই দিতে হবে। আচ্ছা, এর একটু কমপ্লেক্স মনে হইতে পারে, সাধারণভাবে যখন পড়া শুরু হবে, গাইডগুলো আপনারা পড়বেন, তখন ইনশাল্লাহ আপনার এটা সহজ মনে হবে, বুঝতে পারবেন এই জিনিসটা। আচ্ছা, একটু কমপ্লেক্স করে ফেলছি, এটা বাদ, ভুলে যান। মোটামুটি এটা একটু রিডিং করে রাখবেন, হালকা একটু মাথায় রাখবেন স্যার এরকম কিছু একটা বলছিল, তাহলেই হবে। গ নাম্বার প্রশ্নও সেম, গ নাম্বারে যেটা বলছি ঘ নাম্বারও সেম, এটাই। এভাবে গাইড গাইড দেখে দেখে পড়তে হবে বই পড়ার পর। এমসিকিউতে তাড়াহুড়া না করা, বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপকটি মনোযোগ দিয়ে 2বার পড়বেন, বিশেষ করে বহুপদী প্রশ্ন, সমাপ্তি সূচক 1, 2, 3, 4 যেই থাকে প্রশ্নগুলো, এগুলো একটু ভালোভাবে ভেবেচিন্তে উত্তর দিতে হবে। বিভাগীয় নিয়ম মেনে চলা, গদ্য পদ্য উপন্যাস ও নাটক বিভাগ থেকে যে কয়টি প্রশ্ন বাধ্যতামূলক চাওয়া হয়েছে তা অবশ্যই নিশ্চিত করে বাকি প্রশ্নগুলো উত্তর লিখবেন। এটা অনেকে ভুল করে আসে, যেমন গদ্য থেকে 4টা প্রশ্ন লিখে আসে, তাহলে তো সমস্যা। আচ্ছা, আমরা আমাদের ভিডিও শেষের দিকে। এখন আমাদের মূল বই বা গাইডের আনুমানিক মূল্য। এখন মূল বই এনসিটিভি থেকে যেটা দেওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক এইচএস সহপাঠ বই, 2টা বই আছে, সাহিত্য পাঠ এবং সহপাঠ। এটা ইনশাল্লাহ 120 থেকে 150-এর মধ্যে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। এটা অবশ্যই নতুন বই কিনতে হবে, এই পুরাতন বই অনেক সময় অনেক কিছু থাকে না, অনেক কিছু চেঞ্জ মেঞ্জ থাকে, তো এগুলো আমরা পুরাতন বই কিনবো না। সহায়ক গাইড অথবা টেস্ট পেপার, ফুল ফুল সেট গাইড বা নতুন টেস্ট পেপারের মূল্য নতুন 400, 450 থেকে 700-র মধ্যে পড়ে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন, আমি এক্স্যাক্টলি দোকানদারের সাথে কথা বলে বলতেছি না, মোটামুটি আমি একটা রেঞ্জ দিলাম। আর সেকেন্ড হ্যান্ড কিনলে আনুমানিক 150 থেকে 250। আমি যখন বিএফ শাহিনে পড়তেছিলাম তখন সাধারণত আমি টেস্ট পেপার গুলো বা হচ্ছে গাইড গুলো সেকেন্ড হ্যান্ডই কিনতাম, নীলক্ষেত থেকে গিয়ে গিয়ে। তো এরকম নীলক্ষেতের বিভিন্ন দোকানদার কাছে এগুলো সেকেন্ড হ্যান্ড অনেক বই থাকে, কিনা যেতে পারে, যারা ঢাকার বাইরে আছে বিভিন্ন আহ ভাঙ্গারির দোকানে এরকম সেকেন্ড হ্যান্ড বইগুলো পাওয়া যায়। যদি কারো ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে বা যে কোনো কারণে এক্সট্রা খরচ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড বই কেনা যেতেই পারে, এগুলোতে খুব একটা বেশি কোনো সমস্যা থাকে না। একটা এই যে মানে ইমিডিয়েট প্রশ্নগুলো একবারে আহ আগের বছরে যে প্রশ্নটা আসছে সেটাই পাওয়া যাবে। কিন্তু একটা কথা, আগের বছরের প্রশ্ন যে গাইডে আসবে, নতুন গাইডটা ওটা আস্তে আস্তে দেখা যায় বছর পার হয়ে যায়। এই কারণে আমার পার্সোনাল ওপিনিয়ন যে আপনারা পুরাতন গাইডই হোক, মানে 1 বছর পুরাতন গাইডই হোক, ওটাই আপনারা বছরের প্রথমে কিনে ফেলবেন, সমস্যা ইনশাল্লাহ হবে না। এবং এক্সামের আগে আগে টেস্ট পেপার কিনবেন, তখন আপনারা ইমিডিয়েট আগের বছরের প্রশ্নটা পেয়ে যাবেন। এই, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, একটু লম্বা হয়ে গেছে বাট পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। ফিউচারে আমাদের এরকম প্রতিটা অধ্যায়ের উপর গদ্য পদ্য উপন্যাস এগুলোর উপর আমরা ক্লাস দিব। তো দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।